আমার নাম অভি। আমি এক ছোট গ্রাম থেকে এসেছি। এখন আমার বয়স 25 বছর। তবে এই গল্পটি তখনকার, যখন আমি 20 বছরের ছিলাম। আমাদের বাড়ির পেছনে এক দম্পতি থাকতেন। চাচা ছিলেন একটু বয়স্ক, কিন্তু চাচির বয়স কম ছিল এবং তিনি দেখতে একেবারে তরুণীর মতোই লাগতেন। চাচির নাম ছিল সুজাতা। আমি ছোটবেলা থেকেই তাকে দেখে আসছি। একদিন আমি আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার দৃষ্টি চাচিদের উঠোনের দিকে পড়ল। চারপায়ে চাচি শুয়েছিলেন, চোখ বুজে যেন কোনো গভীর ভাবনায় ডুবে আছেন। তার পরনে হালকা লাল রঙের শাড়ি, যা বাতাসে আলতো দোল খাচ্ছিল। সেই মুহূর্তে চাচিকে স্বপ্নের মতো লাগছিল, অপরূপ, কোমল, ঠিক যেন এক নিঃশব্দ কবিতা। বাতাসের দোলায় তার শাড়ির আঁচল এলোমেলো হয়ে উঠছিল, আর আমার হৃদয়ে এক অজানা অনুভূতির ঢেউ তুলছিল। হঠাৎ তিনি আমাকে দেখতে পেয়ে বললেন, কি দেখছো? আমি অবাক হয়ে গেলাম এবং দ্রুত বললাম, না না, কিছু না চাচি। এরপর আমি অন্যদিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু চাচি আবার বললেন, বলো না, কি হয়েছে? অভি, কিছু চাইছিলে? আমি তড়িঘড়ি করে বললাম, না না, কিছু না চাচি। তারপর ছাদ থেকে নেমে এলাম। কিছুক্ষণ পর চাচি আমাদের বাড়িতে এলেন এবং মায়ের সঙ্গে গল্প করতে লাগলেন। আমি ভয়ে ছিলাম, যদি কিছু ভুল বোঝায় বা অন্য কিছু বলে দেয়। আমি চুপচাপ বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করলাম। ঠিক তখনই চাচি আমাকে ডাক দিলেন, অভি। আমি চমকে উঠলাম এবং একটু কাঁপা গলায় বললাম, জি বলুন চাচি। চাচি হালকা হেসে বললেন, আমার জন্য একটু বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসবে? মা সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ রে, নিয়ে আয়, ওর তো দরকার আছে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই চাচি বললেন, একটা সাবান আর একটা শ্যাম্পু লাগবে। তারপর তিনি আমাকে 100 টাকার একটা নোট দিলেন। আমি দোকানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তখন চাচি বললেন, জিনিসগুলো আমার বাড়িতে দিয়ে যাস। আমি বললাম, ঠিক আছে চাচি। আমি যখন ফেরত এলাম, তখন চাচি বাড়িতে ছিলেন না। আমি মাকে জিজ্ঞেস করলাম। মা বললেন, ও তো একটু আগেই নিজের বাড়িতে চলে গেল। আমি চাচির বাড়িতে গেলাম, দেখলাম দরজা খোলা, তাই ভেতরে গিয়ে ডাক দিলাম। চাচি আমাকে দেখে বললেন, আহা অভি, চলে এসেছিস? আমি বললাম, হ্যাঁ চাচি, এই যে আপনার বাজার, আমি ফিরে আসতে যাব। ঠিক তখনই চাচি আবার ডাক দিলেন, অভি, একটা কথা জিজ্ঞেস করব, বলবি? আমার পাশের বাড়ির চাচি আমাকে জিজ্ঞাসা করলেন, অভি, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি হেসে উত্তর দিলাম, না চাচি, এখনো নেই। কিন্তু আপনি কেন জিজ্ঞাসা করছেন? চাচি শুধু হেসে বললেন, বাস, এমনি জিজ্ঞাসা করলাম। এরপর আমি বাড়ি চলে এলাম। কিছুক্ষণ পর আমি আমার রুমে টিভি দেখছিলাম। হঠাৎ মায়ের সাথে চাচির কথা বলার আওয়াজ শুনলাম। আমি রুম থেকে উঁকি দিয়ে দেখলাম চাচি মাকে বলছেন, দিদি, আজ দুধ নষ্ট হয়ে গেছে। আমি চা বানাচ্ছিলাম, তোমার কাছে কি একটু দুধ পাওয়া যাবে? মা বললেন, হ্যাঁ, অবশ্যই। গ্যাসে দুধ গরম হচ্ছে, কিছুক্ষণ পর নিয়ে যেও। চাচি বললেন, ঠিক আছে দিদি। এরপর তিনি চলে গেলেন। চাচি চলে যাওয়ার পর মা আমাকে ডাকলেন, অভি, আমি বাইরে গেলাম। মা বললেন, রান্নাঘর থেকে দুধ নিয়ে চাচিকে দিয়ে আসো। আমি দুধ নিয়ে চাচির বাড়ির দিকে রওনা দিলাম। চাচি তাদের আঙিনায় দাঁড়িয়েছিলেন। তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দিয়ে ইশারা করলেন, এসো, চা তৈরি হচ্ছে। আমি যেতে যেতে চাচি বললেন, অভি, চা খাবে? আমি বললাম, হ্যাঁ চাচি। চাচি আমাকে চা দিলেন এবং আমি সেখানেই দাঁড়িয়ে চা খেতে লাগলাম। তারপর আমি জিজ্ঞাসা করলাম, চাচি, চাচা কই? অনেকদিন দেখি না। সন্ধ্যার দিকে আমি চাচির বাড়ির উঠোনে দাঁড়িয়েছিলাম। চাচি একা বসেছিলেন, মনে হচ্ছিল কিছু চিন্তায় ডুবে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, চাচি, চাচাকে তো অনেকদিন ধরে দেখছি না, কবে ফিরবেন? উনি একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, উনি থাকুক বা বাইরে যাক, তাতে আর কি আসে যায়। আমি বুঝতে পারছিলাম উনার মন ভালো নেই। আমি আবার জিজ্ঞেস করলাম, কিছু হয়েছে নাকি? চাচি কিছু না বলে চুপচাপ চুলোর পাশে রাখা দুধের পাত্রটা উঠিয়ে নিলেন। হঠাৎ উনার হাত গরম তাওয়ায় লেগে গেল। সঙ্গে সঙ্গে উনি ব্যথায় চিৎকার করে উঠলেন। আমি দৌড়ে গিয়ে দেখলাম উনার হাতের চামড়া উঠে গেছে। আমি সাথে সাথে উনার হাত ধরে বসালাম, গরম দুধের পাত্রটা সরিয়ে রাখলাম। তারপর দ্রুত একটা পেস্ট এনে উনার হাতে লাগিয়ে দিলাম, যাতে জ্বালা পোড়া কমে। চাচি কষ্ট পাচ্ছিলেন, কিন্তু ধৈর্য ধরে বসে রইলেন। আমি বললাম, চাচি, একটু বিশ্রাম নিন। আর কিছু লাগবে? উনি আস্তে করে বললেন, অভি, একটু গ্যাসটা বন্ধ করে দাও। আর সন্ধ্যায় একটু এসো তো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। তখন সময় প্রায় বিকেল 4টা বাজে। বাড়িতে গিয়ে আমি সব কিছু মাকে জানালাম। মা শুনেই চিন্তিত হয়ে পড়লেন।
তারপর বললেন, আমি একবার দেখে আসছি বলে দ্রুত চাচির বাড়ির দিকে রওনা দিলেন। কিছুক্ষণ পর মা ফিরে এসে বললেন, অভি, চাচির হাতটা বেশ পুড়ে গেছে। উনি যেন রান্না না করেন, আমি বলে এসেছি। তুমি ওনার জন্য খাবার দিয়ে এসো। আর হ্যাঁ, সঙ্গে একটা ওষুধও আনতে হবে। আমি সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে বের হলাম। চাচির বাড়ি গিয়ে জিজ্ঞাসা করলাম, চাচি, কি কি ওষুধ লাগবে? উনি পার্টস থেকে কিছু টাকা বের করে দিলেন আর বললেন, এই নাও, এখানে ওষুধের নাম লেখা আছে। আমি মেডিকেল স্টোরে গিয়ে ওষুধ নিয়ে এলাম। ফিরে এসে দেখি মা তখনও চাচির সঙ্গে বসে আছেন। মা জিজ্ঞাসা করলেন, নিয়ে এলে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ মা, ওষুধ নিয়ে এসেছি। মা বললেন, অভি, চাচির হাতে ওষুধটা লাগিয়ে দিয়ে আয়, আর ওষুধটাও খাইয়ে দিস, যাতে ব্যথা কমে। আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে মা, এবং সন্ধ্যার দিকে চাচির বাড়ির দিকে রওনা দিলাম। হাতে টিউব আর ওষুধ নিয়ে দরজায় নক করলাম। চাচি দরজা খুললেন। মুখটা একটু ক্লান্ত দেখালেও হালকা হাসি ছিল। আমি জিজ্ঞাসা করলাম, চাচি, কেমন লাগছে এখন? উনি বললেন, আগের চেয়ে একটু ভালো, তবে হাতে এখনো জ্বালা পোড়া আছে। আমি বললাম, মা বলেছেন আপনাকে টিউব লাগিয়ে ওষুধ খাইয়ে দিতে। চলুন, বসুন। চাচি হাসলেন, বাহ, তুই তো বেশ বড় হয়ে গেছিস অভি। আগে তো একদম বাচ্চা ছিলি, এখন বেশ বুস্টার হয়ে গেছিস। আমি লজ্জা পেয়ে মুচকি হেসে বললাম, চাচি, আপনি বসুন, আমি লাগিয়ে দিচ্ছি ওষুধ। আমি আস্তে আস্তে উনার হাতে ওষুধের টিউব লাগানো শুরু করলাম। উনি আমার দিকে তাকিয়ে বললেন, অভি, তোকে তো আগে কখনো এভাবে কারো সাহায্য করতে দেখিনি, কিন্তু আজ মনে হচ্ছে তুই সত্যিই খুব ভালো ছেলে। আমি মৃদু হেসে বললাম, আপনি তো আগে কখনো বলেননি যে সাহায্য দরকার। ওষুধ খাওয়ানোর পর আমি উঠে পড়লাম। আচ্ছা চাচি, আমি এখন যাই। উনি হাত ধরে বললেন, থাম, আগে এক কাপ চা খেয়ে যা। আমি বললাম, চাচি, আপনি আর বেশি পরিশ্রম করবেন না, আমি নিজেই চা বানিয়ে নেব। উনি অবাক হয়ে বললেন, ওহো, এখন তো চাও বানাবে? ঠিক আছে, দেখি তো কেমন হয়। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম, আর উনি পাশে দাঁড়িয়ে দেখছিলেন। হঠাৎই বললেন, অভি, জানিস, আমি খুব একা হয়ে গেছি। তোর চাচা তো বেশিরভাগ সময় বাইরে থাকে, কারোর সাথে কথা বলারও সুযোগ পাই না। আমি উনার দিকে তাকালাম, দেখলাম চোখের কোণায় হালকা কষ্টের ছাপ। আমি বললাম, চাচি, আমি তো আছি, যখনই কথা বলতে ইচ্ছে করবে আমাকে ডেকে নেবেন। উনি গভীর শ্বাস নিয়ে বললেন, তুই খুব ভালো ছেলে অভি, যদি তোর চাচাও তোর মতো হতো। মুখের কথায় কি সব হয় রে পাগল ছেলে। আমি তা কথা শুনে কিছুটা অবাক হলাম, কিন্তু আর কিছু বললাম না। আমি মজা করে বললাম, চাচি, আপনি? আমি হেসে বললাম, চাচি, চাচার উপর এত অভিযোগ করো না, উনিও তো নিজের কাজে ব্যস্ত থাকেন। চাচি মৃদু হাসলেন, ঠিক আছে, আর বলবো না। এখন চা খাওয়া যাক। আমরা চা খেতে লাগলাম। তারপর কিছুক্ষণ গল্প করার পর আমি বাড়ি ফিরে এলাম। রাতের খাবার খেয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাত প্রায় 11টা বাজে। হঠাৎ ফোন বেজে উঠল। ঘুম জড়ানো গলায় ফোন তুলতেই ওপাশ থেকে চাচির আতঙ্কিত কণ্ঠ শুনতে পেলাম, অভি, তাড়াতাড়ি আয়, বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে আছে, দরজায় বারবার ধাক্কা দিচ্ছে। আমি খুব ভয় পাচ্ছি। আমি চমকে উঠলাম। কোনো দেরি না করে দ্রুত টর্চ আর একটা লাঠি নিয়ে চাচির বাড়ির দিকে ছুটে গেলাম। অন্ধকার রাস্তায় আমার হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো। বাড়ির সামনে পৌঁছে চারপাশ তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি দরজায় নক করলাম। ভেতর থেকে চাচির কণ্ঠ এলো, কে? আমি বললাম, আমি অভি, দরজা খোলো। দরজা খোলার সাথে সাথেই চাচি আমাকে ভেতরে টেনে নিলেন। উনার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। চাচি ভয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি দ্রুত জিজ্ঞেস করলাম, চাচি, কি হয়েছে? কে এসেছিল? উনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি জানি না। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়তে লাগলো। তারপর উঠোনের দিকে কারো পায়ের শব্দ শুনলাম। জানালা দিয়ে উকি দিয়ে দেখলাম কেউ একজন দৌড়ে পালিয়ে গেল। আমি চাচিকে শান্ত করার চেষ্টা করলাম এবং বললাম, চাচি, ভয় পাবেন না, আমি তো আছি, চলুন পুরো বাড়িটা একবার দেখে নিই। কিছুক্ষণ পর চাচি আমার কাছ থেকে দূরে সরে গেলেন। আমি ঘরের প্রতিটি কোণ ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু কোথাও কাউকে পেলাম না। তবে দরজার কাছে মাটিতে স্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছিল। চাচি উদ্বিগ্ন হয়ে বললেন, অভি, এই বাড়িতে থাকতেই এখন ভয় লাগছে। চাচা বাইরে যাওয়ার পর থেকে এমন কিছু আগে কখনো হয়নি। কেউ হয়তো আমার ক্ষতি করতে চাচ্ছে। আমি বললাম, চাচি, চিন্তা করবেন না, আজ রাতে আমি এখানেই থাকব, সব ঠিক থাকবে, আপনি নির্ভয়ে থাকুন। উনি মাথা নেড়ে সম্মতি জানালেন।
আমি বললাম, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি উঠোনে বসে পাহারা দেব। কিন্তু চাচি বললেন, না অভি, তুমি একা থাকবে কেন? আমি তোমার পাশেই বসবো। একা থাকলে আরো বেশি ভয় লাগবে। আমরা দুজন উঠোনে বসে রইলাম। আমি পুরোপুরি সতর্ক ছিলাম, কিন্তু চাচির মুখে এখনো আতঙ্কের ছাপ ছিল। কিছুক্ষণ পর উনি মৃদু স্বরে বললেন, অভি, যদি তুই না থাকতিস আমি কি করতাম? তুই সবসময় আমার পাশে থাকিস, সব বিপদে সাহায্য করিস। আমি হাসলাম, চাচি, আপনি আমার আপনজন। আপনার দেখভাল করা আমার দায়িত্ব। রাত প্রায় 2টা বাজে। হঠাৎ বাইরে থেকে চাপা শব্দ এলো, যেন কেউ হাঁটছে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম, টর্চ হাতে নিয়ে দ্রুত দরজার দিকে দৌড়ালাম। এইবার দেখলাম একটি ছায়ামূর্তি দ্রুত ঝোপের দিকে ছুটে গেল। আমি তাড়াতাড়ি তার পেছনে দৌড়ালাম, কিন্তু সে মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিলিয়ে গেল। আমি ফিরে এসে দেখলাম চাচি দরজার কাছে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছেন। আমি দরজার কাছে পৌঁছাতেই দেখলাম সে অপেক্ষা করছে। তার চোখে স্পষ্ট উদ্বেগের ছাপ ছিল। আমি কাছে গিয়ে বললাম, চাচি, চিন্তার কিছু নেই। সম্ভবত কোনো দুষ্ট ছেলে ছিল, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আমি তো আছি। তিনি এক মুহূর্ত চুপ থাকলেন। তারপর আমাকে বসতে বললেন এবং জল আনতে চলে গেলেন। ফিরে এসে বললেন, অভি, তুমি সব সময় ঠিক সময়ে এসে আমার সাহায্য করো। জানো না তোমাকে ছাড়া আমি কি করতাম? আমি তার কথাকে হালকা করার চেষ্টা করলাম। চাচি, আপনি এমন কথা বলছেন কেন? আমি এখানে আছি, আর আপনাকে সাহায্য করতে আমার ভালোই লাগে। আপনি আমার জন্য বিশেষ। তিনি কিছুক্ষণ চুপ থেকে গভীর শ্বাস নিলেন। তারপর বললেন, তোমার চাচা যখন থেকে বাইরে গেছে তখন থেকে এই বাড়িটা আমাকে অদ্ভুতভাবে একা লাগছে। কথা বলারও কেউ নেই। মনে হয় আমি কেবল একা জীবন কাটিয়ে দিচ্ছি। আমি তার দিকে তাকিয়ে বললাম, চাচি, আপনি কেন এমন ভাবছেন? আমি তো আছি। যখনই মন খারাপ লাগবে আমাকে ডেকে নেবেন। তিনি আরো গভীরভাবে শ্বাস নিয়ে বললেন, তোমার চাচার সাথে এখন আর আগের মতো সম্পর্ক নেই। তিনি আমাকে বুঝতেই চান না। হয়তো আমি কেবল তার জীবনের একটা দায়িত্ব মাত্র। কখনো কখনো মনে হয় আমার কোনো মূল্যই নেই। আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর শান্ত গলায় বললাম, চাচি, এটা ঠিক নয়। অনেকে অনুভূতি প্রকাশ করতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে তারা আপনাকে গুরুত্ব দেয় না। তিনি হালকা হাসলেন, বললেন, অভি, তোমার কথা শুনলে সবসময় মন ভালো হয়ে যায়। তোমার মা খুব সৌভাগ্যবান যে তোমার মতো ছেলে পেয়েছে। আমরা উঠোনে বসে গল্প করছিলাম। রাত বাড়ছিল, কিন্তু কথার ফাঁকে সময় কখন কেটে গেল বুঝতেই পারিনি। হঠাৎ চাচি বললেন, অভি, তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আমি হাসলাম, অবশ্যই চাচি, বলুন। তিনি একটু সংকোচের সাথে বললেন, তোমার কখনো কারো প্রতি অনুভূতি তৈরি হয়েছে? আমি মুচকি হেসে বললাম, চাচি, ভালোবাসার জন্য সময় পাইনি। আমি একটু হাসলাম এবং বললাম, আসলে আমি এখনো এর জন্য প্রস্তুত নই। চাচি গভীর দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপর বললেন, অভি, তুমি খুব সহজ সরল একজন মানুষ। হয়তো সেই কারণেই তোমার সঙ্গে কথা বলে আমার মন শান্ত হয়ে যায়। মনে হয় তোমার সঙ্গে আমি আমার সব কথা ভাগ করে নিতে পারি। আমি তার দিকে তাকিয়ে বললাম, চাচি, আপনি আমার কাছে সবসময় বিশেষ। আমি আপনার কথা শুনতে এবং বুঝতে সবসময় প্রস্তুত। আমরা গল্প করতে করতে কখন রাত গভীর হয়ে গেল বুঝতেই পারলাম না। চাচি বললেন, অভি, এখন তোমার ঘুমানো উচিত, অনেক দেরি হয়ে গেছে। আমি ঠিক আছি, আমি মাথা নাড়লাম, না চাচি। যতক্ষণ না নিশ্চিত হই যে আপনি নিরাপদ, আমি এখান থেকে যাব না। তিনি একটু বিরক্তির সুরে বললেন, তুমি খুব একগুঁয়ে, কিন্তু এই একগুঁয়েমির কারণেই তোমার উপর এতটা বিশ্বাস করি। আমি হাসলাম এবং বললাম, চাচি, এখন আপনি ঘুমিয়ে পড়ুন। চাচি শান্ত গলায় বললেন, আজ তোমার এখানে থাকার কারণে একদম ভয় লাগছে না। তুমি সবসময় আমার পাশে থেকেছ। একটা কথা বলবো? আমি বললাম, নিশ্চয়ই, বলুন চাচি। তিনি একটু দ্বিধা করে বললেন, তোমার সঙ্গে কথা বললে মনে হয় আমি আবার নতুন করে বাঁচতে পারছি। এত শান্তি আর কোথাও পাইনি আগে। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর বললাম, চাচি, আপনি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ ভুল বুঝতে পারে, তাই আমাদের একটু সাবধানে চলতে হবে। তিনি আমার কথায় সম্মতি জানিয়ে বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলছো। তবে এই সম্পর্ক আমার কাছে খুব মূল্যবান। আমি এটা হারাতে চাই না। রাতের শেষ প্রহরে আমি বললাম, চাচি, এখন আপনি নিশ্চিন্তে ঘুমান। আমি এখানেই থাকছি যতক্ষণ না আপনি পুরোপুরি নিরাপদ মনে করেন। তিনি মিষ্টি হেসে বললেন, তুমি যেন আমার জীবনে এক আশীর্বাদ। অভি, সকাল হতেই আমি চাচির বাড়ি থেকে বেরিয়ে এলাম।
পথ চলতে চলতে তার বলা কথাগুলো আমার মনে বারবার বাজছিল। বাড়ি পৌঁছানোর পর মা জিজ্ঞেস করলেন, সারা রাত কোথায় ছিলে? চাচির বাড়িতে দেরি হয়ে গিয়েছিল। আমি হালকা হেসে বললাম, হ্যাঁ মা, চাচি একটু ভয় পেয়ে গিয়েছিলেন, তাই থেকে গিয়েছিলাম। কিছু লোক বাড়ির বাইরে ঘোরাঘুরি করছিল। মা মৃদু হাসলেন এবং বললেন, ঠিক করেছো বাবা, সে একা থাকে, তার খেয়াল রাখা দরকার। সারাদিন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করলাম, কিন্তু মন বারবার চাচির দিকে চলে যাচ্ছিল। তিনি এখন ভালো আছেন তো? আবার কোনো সমস্যা হয়নি তো? শেষ পর্যন্ত বিকেলে আমি চাচির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বাড়িতে পৌঁছে দেখি দরজা খোলা। চাচি উঠোনে কাপড় শুকাচ্ছিলেন। আমাকে দেখেই একরকম প্রশান্তির হাসি দিলেন। চাচির মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। তিনি বললেন, এসো অভি। আমি ঠিক তোমার কথাই ভাবছিলাম। আমি জিজ্ঞেস করলাম, চাচি এখন সব ঠিক আছে তো? কাল রাতের পর কোনো সমস্যা হয়নি তো? চাচি একটু হাসলেন এবং বললেন, না অভি, তুমি যেভাবে পরিস্থিতি সামলে নিয়েছিলে তাতে এখন অনেক স্বস্তি লাগছে। তবে একটা কথা বলবো। আমি কৌতূহল নিয়ে বললাম, বলুন চাচি। তিনি একটু থেমে বললেন, গত রাতে যখন তুমি ছিলে তখন একটুও ভয় লাগেনি, কিন্তু তুমি চলে যাওয়ার পর মনে হলো যেন সব আবার শূন্য হয়ে গেল। আমি শান্ত গলায় বললাম, চাচি, আপনাকে একা থাকার অভ্যাস হয়ে গেছে, কিন্তু মনে রাখবেন আমি সবসময় আপনার জন্য আছি। যখনই দরকার হয় আমাকে ডাকবেন। আমি চাচির ঘরে বসে তার সঙ্গে গল্প করছিলাম। তখনই হঠাৎ বাইরে জোরে চিৎকার শোনা গেল। আমরা চমকে উঠলাম এবং তাড়াতাড়ি বাইরে গেলাম। দেখি পাশের বাড়ির একজন ব্যক্তি নেশায় বুঁদ হয়ে চিৎকার করছে এবং অশ্রাব্য ভাষায় কথা বলছে। চাচি আমার হাত চেপে ধরে বললেন, অভি, ওকে উপেক্ষা করো, ও এমনটাই করে সব সময়। কিন্তু আমি বিরক্ত হয়ে বললাম, চাচি, ওকে থামানো দরকার। আমি বাইরে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু সে আরো রেগে গিয়ে বলল, তুই কে রে? নিজেকে কি হিরো ভাবছিস? আমি ধৈর্য ধরে শান্ত থাকার চেষ্টা করছিলাম, কিন্তু সে একটার পর একটা বাজে কথা বলেই যাচ্ছিল। এর মধ্যেই আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। একজন বয়স্ক ব্যক্তি বললেন, অভি, এর সঙ্গে ঝামেলায় যাস না, এটা প্রতিদিনের ঘটনা। চাচি আমাকে ভেতরে ডেকে নিলেন এবং বললেন, অভি, তুমি যা করছো ঠিকই করছো, তবে এমন মানুষের কাছ থেকে একটু সাবধানে থেকো। সেই রাতে চাচি হঠাৎ বললেন, অভি, জানো, তোমার পাশে থাকলে আমি সবসময় নিরাপদ অনুভব করি। মনে হয় তুমি ছাড়া আমি কিছুই নই। আমি হালকা হেসে বললাম, চাচি, আপনি এমন ভাবছেন কেন? আপনি অনেক শক্তিশালী একজন নারী। শুধু একাকিত্ব আপনাকে দুর্বল মনে করায়। চাচি আমার দিকে তাকালেন এবং শান্ত গলায় বললেন, না অভি, এটা শুধু একাকিত্ব নয়, আসলে তোমার সঙ্গ আমাকে শক্তি দেয়। রাত তখন প্রায় 10টা বাজে। আমি বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই চাচি বললেন, একটু দাঁড়াও অভি, তোমার সঙ্গে একটা কথা বলার ছিল। আমি থেমে গিয়ে তার দিকে তাকালাম। চাচি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি তোমাকে এই কথা বলতে চাইনি, কিন্তু আর লুকাতেও পারছি না। তোমার চাচা আমাকে ছেড়ে দিয়েছেন। তিনি শুধু নামেই আমার স্বামী। তার জীবনে এখন অন্য কেউ আছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। কিছুক্ষণ নীরব থাকার পর জিজ্ঞেস করলাম, চাচি, আপনি এতদিন ধরে এই কষ্ট সহ্য করছেন, কাউকে কিছু বলেননি কেন? তিনি চোখের জল মুছতে মুছতে বললেন, একজন নারীর কষ্ট কে বুঝবে অভি? আমি একে আমার ভাগ্য ভেবে মেনে নিয়েছি, কিন্তু যখন থেকে তুমি আমার জীবনে এসেছো তখন থেকে মনে হচ্ছে আবার নতুন করে বাঁচতে পারি। চাচির কথা শুনে আমি ভিতর থেকে কেঁপে উঠলাম। আমি দুভাবে বললাম, চাচি, আপনি একা নন। আমি সবসময় আপনার পাশে থাকব। আপনাকে কখনো একা অনুভব করতে দেব না। তার চোখের জল, একাকিত্বের গল্প আর তার কষ্টের প্রতিটি শব্দ আমার মনে গভীরভাবে দাগ কাটছিল। সকালে আমি তাড়াতাড়ি উঠে নাস্তা করে চাচির বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি যখন সেখানে পৌঁছালাম তখন চাচি উঠোনে বসে কাজে ব্যস্ত ছিলেন। আমাকে দেখে তিনি মৃদু হেসে বললেন, অভি, এত সকালে? সব ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ চাচি, কিছু হয়নি, শুধু আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছা করল। আপনি কেমন আছেন? চাচি একটু ইতস্তত করে বললেন, আমি ভালো আছি, কিন্তু তোমার মা? আমি হেসে বললাম, চাচি, মায়ের আমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। উনি জানেন যে আমি শুধু আপনার খোঁজ নিতেই আসি। আমরা উঠোনে বসে গল্প করছিলাম। চাচি একটু থেমে বললেন, অভি, তোকে কাছে পেলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে ভয় হয় যদি কেউ আমাদের সম্পর্ক ভুলভাবে দেখে। আমি তার চোখে চোখ রেখে বললাম, চাচি, আমি আপনাকে সম্মান করি, আপনাকে নিয়ে আমার মনে কোনো দ্বিধা নেই।
কিন্তু যদি আপনি সত্যিই চিন্তিত হন তবে আমি আরও সতর্ক থাকব। চাচি আমার দিকে তাকিয়ে বললেন, না অভি, আমি চাই না তুই দূরে থাক। তোর কথা শুনলেই মনে হয় আমি আবার বেঁচে উঠেছি। কিছুক্ষণ চুপ থাকার পর চাচি ধীরে ধীরে বললেন, অভি, আমি আর লুকিয়ে রাখতে পারছি না। মাঝে মাঝে মনে হয় আমি যেন নতুন করে কারো প্রতি আসক্ত হয়ে যাচ্ছি, কিন্তু এতে কি ভুল কিছু আছে? তোর সঙ্গে সময় কাটালে মনে হয় আমি আবার প্রাণ ফিরে পাচ্ছি। তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ রইলাম, তারপর বললাম, চাচি, আপনার প্রতি আমার শ্রদ্ধা সবসময় থাকবে, তবে আমাদের সচেতন থাকতে হবে, কারণ সমাজ আমাদের সম্পর্ক বুঝবে না। চাচি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হয়তো ঠিকই বলছিস, কিন্তু আমি আমার মনের অনুভূতি লুকাতে পারছি না। তোর যদি মনে হয় এটা ভুল, তাহলে আমি নিজেকে সামলে নেব। সেই দিন আমরা ঠিক করলাম আমাদের সম্পর্ক শুধুই আস্থার ও বন্ধুত্বের হবে। তবে মনে মনে দুজনেই বুঝতে পারছিলাম একে অপরের প্রতি আমাদের টান কতটা গভীর। আমি চাচির দিকে তাকিয়ে বললাম, আপনার সুখ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় আপনার পাশে থাকব। কে কি বলল তা আমার কাছে কিছুই নয়। চাচি আমার দিকে স্নেহের দৃষ্টিতে তাকিয়ে বললেন, অভি, তুই আমার জীবনটাই বদলে দিয়েছিস। আমি শুধু চাই তুই সবসময় আমার পাশে থাকিস। সেদিন থেকে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হলো, তবে আমরা অনেক বেশি সতর্ক হয়ে গেলাম। একদিন আমি চাচির বাড়িতে ছিলাম, তখন পাশের বাড়ির এক মহিলা আমাদের একসঙ্গে দেখে ফেললেন। তিনি সন্দেহভরা চোখে আমাদের দিকে তাকালেন, তারপর কিছু না বলে চলে গেলেন। আমি বুঝতে পারলাম এই বিষয়টা এখানেই শেষ হচ্ছে না। চাচিও বিষয়টা খেয়াল করেছিলেন। তিনি চিন্তিত গলায় বললেন, অভি, ভয় হচ্ছে ও যদি সবাইকে কিছু বলে দেয়। আমি বললাম, চাচি, আমরা সত্যিটা জানি, আমাদের ভয় পাওয়ার কিছু নেই, তবে আমাদের কিছুটা সাবধান থাকতে হবে। সেই দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের দেখা সাক্ষাৎ কিছুটা সীমিত করতে হবে, তবে আমাদের অন্তরের বন্ধন আগের চেয়েও আরও গভীর হয়ে গেল। এখনো চাচির সাথে আমার সম্পর্ক আগের মতোই আছে। এখনো চাচি আমার অনেক খেয়াল রাখেন। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।